রামপুর নামে এক গ্রামে রাজু তার পরিবার নিয়ে বাস করত। রাজুর মা ছিল রাবেয়া। রাজুর বাবা ছিল রহমত। রাজু একটি অফিসে কর্মী হিসেবে কাজ করত। রাজুর বাবা মা বাসায় থাকতো। হঠাৎ একদিন রাজুর মা রাজুকে বলল, বাবা রাজু, তোকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ মা, কি বলবে বলো। বলছি কি বাবা, বয়স তো তোর কম হলো না, এবার একটা সুন্দরী বউ ঘরে আনবো আমরা। আমার মেয়ে পছন্দ করা আছে, তুই শুধু হ্যাঁ বললেই আমরা মেয়েকে বউ করে আনবো। ঠিক আছে মা, তোমরা যা করবে সেটাই হবে। এই বলে রাজু সেখান থেকে উঠে চলে যায়। তারপর তারা রাজুকে ধুমধাম করে বিয়ে দেয় এবং তাদের সুন্দরী বউকে ঘরে তুলে আনে। এরপর, বৌমা, ও বৌমা, এইদিকে একটু এসো তো। কি হলো মা, সাত সকালে এত চেঁচামেচি করছেন কেন? শান্তিতে কি একটু ঘুমাতেও দেবেন না নাকি? এ কি বৌমা, তুমি এত রাগ করছো কেন? তুমি নতুন বউ, তার মধ্যে আবার সুন্দরী, তোমাকে গ্রামের লোকেরা দেখতে আসছে, এটাই স্বাভাবিক। এরপর গ্রামের লোকেরা এক এক করে মিষ্টি মুখ করে নতুন বউকে দেখতে থাকে আর নতুন বউয়ের গাল টেনে বলে, তুমি অনেক সুন্দরী। এতে রূপা বেশ বিরক্ত হয়। এই শুনে রূপার শাশুড়ি বলে, দেখতে হবে না বউটা কার। এই কথা শুনে রূপা বলে, রাখেন আপনার সুন্দরী, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমার এখানে সবকিছু বিরক্ত লাগছে। রাগ করো না বৌমা, তুমি ঘরে যাও। এরপর রূপা রাগ করে সেখান থেকে ঘরে চলে যায় আর সেটা গ্রামের লোকেরা দেখে কানাকানি করতে থাকে। বউটার ব্যবহার ভালো না। কিছুক্ষণ পর রূপা তার স্বামী রাজুকে বলতে থাকে, আমার এখানে একদম ভালো লাগছে না। গ্রামের লোকেরা যেভাবে আমাকে দেখতে আসছে, মনে হচ্ছে আমি এই বাড়ির বউ না, চিড়িয়াখানার বাদর। ও বউ, কি বলছো এসব? তুমি বাদর হতে যাবে কেন? তুমি এই বাড়ির সুন্দরী নতুন বউ, তাই তো সবাই তোমাকে দেখতে আসছে। রাগ করো না গো। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না তোমার। একটু পরে রাজুর মা রাবেয়া ডাকতে থাকে, বৌমা, ও বৌমা, খেতে আসো, অনেক বেলা হয়ে গেল যে। জি মা, আসছি। শাশুড়ির এমন কথা শুনে রূপা মনে মনে বলতে লাগলো, আসতে না আসতে ডাকাডাকি শুরু করে দিয়েছে, কি পাপ যে করেছিলাম, এমন শ্বশুরবাড়ি আমার কপালে জুটেছে। তারপর রূপা তার স্বামী রাজুকে নিয়ে খাবার টেবিলে চলে যায়। বৌমা, এত সকালে যে উঠে পড়েছো, আমাকে কাজে সাহায্য করবে বুঝি? চলো তবে রান্নাঘরে যাই। এই বলে রাবেয়া রূপার হাত ধরে রান্নাঘরে নিয়ে যায়। হাত ছাড়ুন বলছি মা,
আমাকে কি আপনার কাজের মেয়ে মনে হয়? সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়বো? আপনার লজ্জা করছে না মা? নতুন বউকে রান্নাঘরে যেতে বলছেন? ছি বৌমা, এসব কি বলছো? জি মা, আমি ঠিক বলছি। আপনি যদি ভেবে থাকেন আর 5টা বউয়ের মতো আমি আপনাকে রেঁধে বেড়ে খাওয়াবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি এই বাড়ির একমাত্র ছেলের সুন্দরী বউ, কোনো কাজের মেয়ে নই। এই বলে রূপা সেখান থেকে গট গট করে চলে যায়। আর রাবেয়া তার ছেলের বউয়ের এমন কথা শুনে ভাবতে থাকে, আমি এটা কি করলাম? ছেলের জন্য সুন্দরী বউ আনতে গিয়ে একটা ডাইনিকে ঘরে তুলে নিলাম। হায় হায়, আমার ছেলের কপালটা আমি নিজে পুড়লাম। কিছুক্ষণ পর রাজু অফিস থেকে বাসায় ফিরে দেখতে পায় তার বউ রূপা বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে। রাজু তার বউয়ের কাছে গিয়ে বলে, কি ব্যাপার, আমার লক্ষ্মী বউটা একা একা এখানে দাঁড়িয়ে কি করছে? যাও তো এখান থেকে, আমাকে একা থাকতে দাও, একদম বিরক্ত করবে না। তোমার এসব কথা আমার একদম ভালো লাগে না। রাজু তার নতুন বউয়ের মুখে এমন কথা শুনে খুব মন খারাপ করে। সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে, মা আমাকে এ কেমন যন্ত্রণায় ফেললো। বিয়ের আগের জীবনটাই ভালো ছিল। আমি তো বিয়ে করে একেবারে ফেঁসে গেলাম। এটা বউ নাকি ডাইনি? এর থেকে অসুন্দর বউ আনলেও বুঝি আজ এমন হতো না। এই বলে রাজু তার মায়ের ঘরে চলে যায়। তার মাকে সবটা বলে দেয়। তার মাও তাকে বলে, হ্যাঁ বাবা, ঠিক বলছিস। আজ যদি দেখে শুনে অসুন্দর হলেও গুণবতী একটা মেয়ে ঘরে নিয়ে আসতাম, তাহলে আজ আমার এই দিন দেখতে হতো না। হ্যাঁ মা, ঠিকই বলেছ। এখন আর কি করবে? এভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে সৌন্দর্য নয়, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যবহার এবং গুণী। স্বামীর একটি গাভী ছিল। সে তার গাভীটির নাম চম্পা রেখেছিল। চম্পা খুব শান্তশিষ্ট গরু ছিল। সে বাকিদের তুলনায় অনেক বেশি দুধ দিত। শ্যাম চম্পার অনেক খেয়াল রাখতো। চম্পার দুধ বিক্রি করে শ্যাম অনেক বড় একটা বাড়ি বানিয়ে ফেলেছিল আর নিজের অনেক উন্নতি করেছিল। আর এসব দেখে সেই গ্রামেই থাকা এক ব্যক্তি, যার নাম মুকেশ, সে শ্যামকে অনেক হিংসে করত। গরু তো মুকেশের কাছেও ছিল, কিন্তু মুকেশের গরুটি চম্পার মতো ছিল না। তার জন্য মুকেশ তার গাভীটিকে অনেক মারতো আর ঠিকমতো খাবারও দিত না। এক তো শ্যামের গাভী তো সকাল সন্ধে বালতি ভরে ভরে দুধ দেয়, আর এক তুই, তোকে শুধুমাত্র খাওয়াই, কিন্তু তুই কিছুতেই দুধ দিস না। তুই কি জানিস শ্যাম তার গরুর দুধ বিক্রি করে কত বড় বাড়ি বানিয়েছে? আর এদিকে তুই গপ গপ করে শুধু খাবার খাস আর দুধের বেলায় একদম গোল্লা। তোকে খাওয়াতে খাওয়াতে আমার তো মাসে মাসে এত টাকা খরচা হয় যে তোকে আর কি বলবো। আচ্ছা, তুই যে এত খাবার খাস, সেই খাবারগুলো তুই কোথায় রাখিস বলতো? শ্যাম আর আমি দুজনে তো একসাথে গরু কিনেছিলাম, অথচ শ্যামের কত উন্নতি হলো, আর তোকে তো আমি দেখতে দেখতে এই পর্যন্ত এলাম, অথচ সুখের কোনো মুখই দেখলাম না। এসব বলে মুকেশ তার গরুকে অনেক অত্যাচার করে, আর সেই রাতে মুকেশ তার গরুটিকে কোনো খাবারও দেয়নি। এদিকে বাইরে অনেক ঠান্ডা ছিল, আর সেই ঠান্ডার কারণে গাভীটি অনেক অসুস্থ হয়ে পড়ে, আর এক পর্যায়ে গরুটি মারাই যায়। আর মুকেশ সকালবেলা প্রতিদিনের মতো গরুর দুধ দহন করতে আসে। আরে আরে, এটার আবার কি হয়ে গেল? এত সকাল হয়ে গেছে, তাও চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে। মুকেশ অনেক ডাকাডাকির পরেও গরুটি উঠছিল না। এতে মুকেশ বুঝতে পারে গাভীটি মারা গেছে। এটাই দেখার বাকি ছিল বুঝি? হায় 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 ঈশ্বর,
এতদিন আমি একে কত যত্ন করলাম, কত খাবার খাওয়ালাম, সবই আমার বৃথায় চলে গেল। না না, আমাকে এবার অন্য কোনো উপায় বের করতেই হবে। এমনই একদিন রাতে সাপ মারা যায়, আর সামের গরুটি মুকেশ চুরি করে নিয়ে আসে। এদিকে মুকেশের নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, সবাই তার কাছ থেকেই দুধ নিত, আর দুধ বিক্রি করে মুকেশের ইনকাম আরো বেড়ে গেল। আর বেশ কিছুদিনের মধ্যে মুকেশ সামের চেয়ে অনেক বড় বাড়ি বানিয়ে নেয়। একদিন হঠাৎই গরুর অনেক শরীর খারাপ হয়, আর সময় মতো গরুর দুধ না পাওয়াতে গ্রাহকরা মুকেশের বাড়িতে চলে আসে। আর মুকেশ নিজের রাগের জোরে গরুকে অনেক মারতে থাকে। এরপর সন্ধ্যা নেমে আসে, আর মুকেশ আবারও গরুর কাছে আসে দুধ দহন করার জন্য। এরপর মুকেশ দুধ দহন করার সময় দেখলো গাভীটি সবুজ দুধ দিচ্ছে। এ দেখে তো মুকেশ ভীষণ ভয় পেয়ে যায়, আর একটি লাঠি নিয়ে গাভীটিকে মারতে থাকে। আর তখনই গাভীটি সাথে সাথে একটি ডাইনিতে রূপান্তরিত হয়। কিন্তু মুকেশ এসবের কিছুই বুঝতে পারে না। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন যখন মুকেশ আবারও সেই গাভীর দুধ দহন করতে আসে, তখন গাভীটি মুকেশকে লাথি মারে। মুকেশ কিছুতেই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছিল। সে গাভীটিকে ঘরে বন্দি করে রাখে, আর সারা রাত গাভীকে না খাইয়ে রাখে। মুকেশ সারা রাত বসে বসে ভাবে, আরে আরে, এই গাভীটা হঠাৎ কি শুরু করে দিল, কিছু তো বুঝতে পারলাম না। মুকেশ এসব বলতেই সে শুনতে পেল কারো হাঁটার শব্দ, আর হঠাৎই তার খাটটি সামনে থেকে একটু সরে এলো। এসব দেখে মুকেশ ভীষণ ভয় পেয়ে যায়। বাঁচাও, আরে কে আছো, বাঁচাও। আরে আরে, এখানে তো কেউই নেই। আমি 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 বোধহয় স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এরপর সকাল হতেই মুকেশ যখন গরুর দুধ দহন করতে চায়, তখন সে যা দেখে তা দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। আরে, আমি তো গাভীটিকে এই ঘরেই বন্দি করে রেখেছিলাম, হঠাৎ ও কোথায় গেল? ঠিক তখনই একটি ছোট্ট বাচ্চা মুকেশের কাছে আসে আর বলতে থাকে, আরে আঙ্কেল, আঙ্কেল, জলদি চলো, জলদি চলো। আরে আরে, এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? আরে আঙ্কেল, আপনি তাড়াতাড়ি চলুন, আর নিজের চোখে সবটা দেখবেন। চলুন চলুন বলছি, চলুন আঙ্কেল। মুকেশ সেই বাচ্চাটির সঙ্গে যায়, আর গিয়ে দেখে তার গাভীটি পুরো গ্রামের সবার ক্ষেতই নষ্ট করছে। আর যখনই কেউ গাভীকে থামাতে চায়, তখনই গাভীটি তাকে লাথি মারে। আর এতে করে গ্রামবাসীরা মুকেশের ওপর ভীষণ রেগে যায়। মুকেশ, তোমার গাভীকে থামাও, না হলে যে আমাদের সবার জমি শেষ করে দিচ্ছে। থামাও থামাও বলছি, না হলে কিন্তু ভালো হবে না, এর ফল তোমাকেই ভোগ করতে হবে। এরপর মুকেশ যখন সেই গাভীটিকে আটকাতে যায়, তখন গাভীটি তার শিং দিয়ে মুকেশকে উড়িয়ে দেয়। কি রে মুকেশ, আমাদের গ্রামের সবার ফসল খারাপ করে দিয়েছে, এখন এর জরিমানা কে দেবে শুনি? সারা বছর আমরা কত পরিশ্রম করেছিলাম, আর তোর গাভী এক মুহূর্তে এসে সবটা বরবাদ করে দিল। এবার কি হবে শুনি? হয়তো তুই আমাদের ফসলের জরিমানা দে, আর নয়তো সারা বছর আমাদের ফ্রিতে দুধ দে। কোনটা করবি এখন সেটা তুই বুঝে নে। গ্রামবাসীর মুখ থেকে এসব কথা শুনে মুকেশ মনে মনে ভীষণ রেগে যায়, কিন্তু তার করার মতো কিছুই ছিল না, আর বলার মতো কোনো ভাষা ছিল না। আমি যে কি করব সেটা তো আমি বুঝেই উঠতে পারছি না। কি ভেবেছিলাম আর কি হচ্ছে আমার সাথে। হায় ঈশ্বর, তুমি আমার মতো এমন কপাল আর কাউকেই দিও না। আমার তো কপালটাই ফুটো, আর তাই তো সোনাও আমার হাতে মাটি হয়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন রাতে গরুর ঘর থেকে একটি আওয়াজ আসে, আর তা শুনে মুকেশও চলে আসে সেই গরুর ঘরে। আর মুকেশ এসে দেখে গাভীটির লেজে আগুন ধরেছে। আর এসব দেখে মুকেশ ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে আরে, আগুন লাগার পরেও এই গাভী কোনো নড়াচড়া করছে না কেন? আর কিছু তো বলছেও না। ওর কি আগুনের তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে নাকি? ওর কি জ্বালা যন্ত্রণা কিছু করছে না? কি হয়েছে মুকেশ, দাঁড়িয়ে আছো কেন? জল আনো, আগুন নেভাও, আমার লেজে জ্বলে গেল। এসব বলে ডাইনি গাভীটি হাসতে লাগলো। আরে, তোমার কি একটুও লেজ জ্বলছে না নাকি? তুমি এত আরামে কি করে দাঁড়িয়ে আছো? এরপর মুকেশ নিজের দিকে তাকাতে এসে দেখলো তার পুরো শরীরে আগুন লেগেছে, আর সে সেখান থেকে বেরিয়ে বাইরে চলে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ এসে আমার এখান থেকে আগুন নিভিয়ে দাও। আমার পুরো শরীর যে জ্বলে গেল। সাহায্য করো কেউ, কে আছো? সাহায্য করো আমায়। মুকেশের চিৎকার শুনে গ্রামবাসীরা সেখানে চলে আসে, আর যখন তারা মুকেশকে দেখে তখন তারা যেন কিছুই বুঝতে পারছিল না।
আরে তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখতে পাচ্ছ না আমার শরীরে আগুন লেগেছে? সাহায্য করো আমায়, সাহায্য করো বলছি। সবাই হাঁ করে কি দেখছো? হ্যাঁ, আরে আগুন লাগলে না হয় আগুন নেভাবো, কিন্তু তোমার শরীরে তো আগুনই লাগেনি। আগে এটা তো বলো, আগুন তোমার শরীরে কোথায় লেগেছে? আরে আরে আমার কাপড়েই তো আগুন লেগেছে। তোমরা কি কেউ দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, এসব কথা বলে মুকেশ যখন নিজের দিকে তাকালো, সে দেখলো তার শরীরের কোথাও আগুন নেই। আরে আমার আমার শরীর তো পুরো ঠিক আছে, তার মানে আমি বেঁচে গেছি। কিন্তু তাহলে সেই আগুন কোথা থেকে এলো? আরে এই পাগল হয়ে গেছে, এই চলো চলো তোমরা এখান থেকে। এরপর মুকেশ ভারাক্রান্ত মন নিয়ে তার বাড়িতে চলে আসে, আর তখনই সে অন্ধকারে কারো লাল লাল চোখ দেখতে পায়। কে ওখানে? কে বলছো? সামনে এসো, সামনে এসো বলছি। অনেক অনেক হয়ে গেছে এসব কাহিনী, সামনে এসো। মুকেশ কারো কোনো সাড়া শব্দই পায় না। এরপর সে সামনের দিকে এগোতে থাকে। এরপর সে হাঁটতে হাঁটতে সেই গরুটির কাছে চলে আসে। আরে আরে, এই এই গরুটির আবার কি হয়ে গেছে? ওর 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 এরকম চেহারা কি করে হলো? আমাকে চিনতে পারছো না নাকি? হ্যাঁ, যেভাবে ঘুরে ঘুরে দেখছো, আমি হলাম চম্পা। আমাকে আমাকে ক্ষমা করে দাও গরু। আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আমি এখন সেটা বুঝতে পারছি। ক্ষমা করে দাও আমাকে। আমি আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি তুমি হচ্ছে চম্পা, শাম শাম শামের গরু। এরপর ডাইনি গরুটি মুকেশকে বলে, আমি জানি তুমি আমার মালিকের সাথে কি করেছিলে, তা আমি তোমাকে আজকে শেষ করে দেব। এরপর ডাইনি গরুটি জাদু দিয়ে মুকেশকে শেষ করে দেয়। আর তারপর আবারও চম্পা রূপে ফিরে আসে। আর মুকেশ সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। আর চম্পাও স্বামীর বাড়িতে চলে যায়, আর সেখানেই একা একা থাকতে লাগে। সন্ধ্যা পেরোতেই বিশাল এক ডালিম গাছের নিচ দিয়ে যাচ্ছিল কয়েকজন গ্রামের লোক, আর সেই ডালিম বাগানের বৃদ্ধা। তখনই তারা শুনতে পায় এক ছোট বাচ্চা কণ্ঠ, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ডালিম তলায় কে? ভ্রমর উঠছে, মৌমাছি উঠছে, মরবে এবার কে? কি ডালিম বাগানের ভেতর থেকে ছোট বাচ্চা ছড়া পড়ছে? কোনো বাচ্চা আবার বুড়িমার বাগানে ডালিম পেড়ে খাচ্ছে না তো? এছাড়া আর কি হবে, গ্রামের সব বাচ্চারা এসে ডালিম বাগানেই তো আক্রমণ করবে। এদের তো কোনোভাবেই আর আটকানো যাচ্ছে না। আজ আমি নিজ হাতেই ইচ্ছে মতো পেটাবো। মাথা গরম করো না, চলো তো বুড়িমা, গিয়ে দেখি কে তোমার বাগানে ডালিম পেড়ে খাচ্ছে। আমার বাগানে তোমরা কেন এসেছো? ডালিম খেতে এসেছো নাকি মরতে এসেছো? সবে ডালিম, রক্ত বন্যার ডালিম। বাচ্চা ভূত হাতে থাকা ডালিমটি দুই ভাগ করে, আর ডালিমের ভেতর থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। এ তো বাচ্চা ভূত, আমার বাগানে ছিল এতদিন মানুষের বাচ্চাদের উৎপাত, এখন তো দেখছি ভূতেদের বাচ্চারাও এসে হাজির হয়েছে। বুড়িমা, ডালিম বাগানের মায়া ছাড়ো আর আমাদের সাথে চলো, পালাতে হবে। মা, বাবা, আমি তোমাদের কাছে যাব, আমার কিছুই ভালো লাগে না। এরপর থেকে বুড়িমার ওই ডালিম বাগানে কেউ যাতায়াত করতো না। সকলে সেই পথ দিয়ে যেতে ভয় পেত। সেই গ্রামের স্কুল পড়ুয়া ছোট সুরভি ওর শহর থেকে আসা ছোট বোন পুরবীকে নিয়ে সেই পথে হেঁটে যাচ্ছিল। তখন পুরবীর চোখে পড়ে বৃদ্ধার সেই ডালিমের বাগান। এই সুরভি, দেখো কত বড় একটা ডালিম বাগান। সুরভি, এটা কার বাগান বোন? এই বাগান একটা বৃদ্ধার বাগান, তবে তোর ওখানে যেতে হবে না বোন। কেন? কত সুন্দর লাল লাল ডালিম ঝুলে আছে। জানিস তো আমার ডালিম খেতে খুব ভালো লাগে। চল না, বৃদ্ধাকে বলে কিছু ডালিম পেড়ে নিয়ে আসি। শোন পুরবী, যদি বাঁচতে চাস তাহলে কথা না বাড়িয়ে আমার সাথে চল, এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখ সুরভি, আমি বাবা মায়ের সাথে এই সত্যি ঘুরতে এসেছি যে আমি তোকে যা বলবো তুই তাই বলবি, কিন্তু তুই যদি এখন আমার কথা না শুনিস তবে কিন্তু আমি বাড়ি ফিরে তোর বাবা মায়ের কাছে নালিশ করব, আর এই গ্রাম ছেড়ে বাবা মায়ের সাথে আজই চলে যাব। কেন যে এত জেদ করিস পুরবী? আচ্ছা চল আমার সাথে। এরপর যদি বাচ্চা ভূত এসে তোকে কিছু বলে তখন আমাকে এসে কিছু বলিস না। কিসের বাচ্চা ভূত? ওসব তোর মনের ভ্রান্ত ধারণা।
এবার চল আমার সাথে। এরা সুরভি, আমার সাথে খেলতে এসেছিস? তুই কি ডালিম খাবি? তোর সাথে তো দেখছি তোর শহরের বোনকেও নিয়ে এসেছিস। পালা সুরভি, বাঁচতে চাইলে এখান থেকে এক্ষুনি পালা। এই সুরভি, এসব কি? আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আগে তো নিজের প্রাণ বাঁচা সুরভি, চল আমার সাথে। এরে সুরভি, তুই পড়ে গেছিস। এই দেখ, আমি আমার হাত ধরিয়ে দিয়েছি। ওঠ, দেখ বাচ্চা ভূত, আমি তোর কি ক্ষতি করেছি? আমাকে যেতে দে, আমি এই বাগানে আসতে চাইনি। বিশ্বাস কর, পূরবীর জন্য আমি এসেছি। আমি কি তোকে আমার বাগানে আসতে নিষেধ করেছি? উঠে পড় তো তুই এখন, আমরা খেলবো। সুরভিকে নিয়ে এখান থেকে যে করেই হোক পালাতে হবে, কিন্তু এই বাচ্চা ভূতকে আমি কি করে এখান থেকে সরাবো? কি করা যায়? পূরবীর মনে পড়ে গেল শ্বেত পাথরের একটি আংটির কথা। একবার দাদু বলেছিল এই শ্বেত পাথরের আংটিটা কোনো আত্মার সামনে ধরলে আত্মা ভয়ে সামনের দিকে চলে যায়। একবার চেষ্টা করে দেখি। কষ্ট দিও না আমাকে, আমি এমনিতেই অনেক কষ্ট পেয়ে মারা গেছি। এখানে অনেক কষ্ট পাচ্ছি, আমাকে আর কষ্ট দিও না। চল সুরভি, এখান থেকে আমরা পালাই। পূরবী সুরভিকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। দেখেছিস পূরবী, ওই ডালিম বাগানে সত্যি বাচ্চা ভূত আছে। হ্যাঁ, তা তো দেখলাম। তোর জন্য মারাই গেছিলাম প্রায়, কিন্তু আমি তো তোকে বাঁচালাম, তাই না? ওই বাচ্চা ভূতটা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। পূরবীর কানে ভেসে আসে সেই বাচ্চা ভূতের আর্তনাদ। কষ্ট দিও না আমাকে, আমি এমনিতেই অনেক কষ্ট পেয়ে মারা গেছি। এখনো অনেক কষ্ট পাচ্ছি, আমাকে আর কষ্ট দিও না। সুরভি, আমাদের আবার ওই বাগানে যেতে হবে। তুই কি পাগল হয়ে গেছিস? আবারও সেই বাগানে যাবি? হ্যাঁ যাব, কারণ ওই বাচ্চা ভূতের কথা আমার কানে আবারও ভাসছে। আমার মনে হয় ও খারাপ ভূত না, আমাদের ওর সাথে কথা বলা উচিত। পূরবী সুরভির হাত টানতে টানতে আবারও সেই ডালিম বাগানে নিয়ে আসে। তোমরা এসেছো, আমি জানতাম তোমরা আসবে। তুমি কি করে জানো আমরা আসতাম? কারণ তোমাকে দেখে আমি বুঝেছিলাম। আমি যে কষ্ট পাচ্ছি এটা তোমার মনে হলে তুমি নিশ্চয়ই জানতে চাইবে আমি কেন কষ্ট পাচ্ছি, আর তাই তুমি আমার কাছে আসবে। ঠিক বলেছো তুমি। এবার বলো তো, তোমার এত কিসের কষ্ট? আমিও ছিলাম তোমাদের মতো ছোট মেয়ে। সুরভি আমাকে চিনবে। সুরভি, আমার কথা মনে আছে? কে তুই? কে রে? কে আমার ডালিম বাগানে আবার এসেছে? বুড়িমা এসেছে, এবার আমাদের এখান থেকে পালাতে হবে। দূর, পালাতে হবে কেন? আমরা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকবো। বুড়ি এসে দেখবে কেউ নেই, তারপর নিজের ঘরে ফিরে যাব। এরপর আবারও আমরা মজা করে ডালিম খাবো। রুহির বন্ধু রুহিকে বলতে বলতে বুড়ি সেখানে লুকিয়ে লুকিয়ে চলে আসে। ডালিম চুরির দল, তার মানে তোরা এখনো আমার গাছের ডালিম চুরি করে খাস? বুড়িমা, ডালিমে তো খেয়েছে একটু, এরকম করো কেন? তাছাড়া তুমি তো এই ডালিম নিজেও খাও না আর বিক্রিও করো না, আমরা একটু খেলে ক্ষতি কি? এই শোন, আমি পণ করেছি আমার গাছের ডালিম পচে গেলে যাবে, তারপরেও কাউকে খেতে দিব না। আর তোরা কোথাকার কে? দেখ আজকে তোদের আমি পিটিয়ে কি করি। বৃদ্ধা লাঠি হাতে রুহি আর ওর বন্ধুদের তাড়া করতে লাগলো। রুহি ওর বন্ধুদের নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। ওদিকে রুহির মা শাইলা ওদেরকে খুঁজছিল। রুহি, কোথায় গেলি মা? সারাটা দিন এই মেয়েটা যে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, স্কুলে যাবে না, ঠিক সময় খাবে না, কি যে করব আমি। কি হয়েছে শায়লা, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করবো শুনি? তোমার মেয়ে তো এখনো বাসায় ফিরেনি, কে জানে কোথায় গিয়ে বাদরার মতো মেতে আছে। আচ্ছা থামো, দেখছি আমি। তখনই সেই ডালিম বাগানের মালিক বৃদ্ধা লাঠিতে ভর করে চিৎকার করতে করতে শায়লার কাছে আসে। শায়লা, তোর মেয়েকে কি একটু শিক্ষা দিবি না? কেন দাদিমা, কি হয়েছে? আমার মেয়ে আবার তোমার কি ক্ষতি করলো? কি ক্ষতি করেনি সেটাই বল।
প্রতিদিন আমার ডালিম বাগানে ঢুকে ডালিম চুরি করে বসে বসে ডালিম খাবে আর ডালিম গাছে ডালপালা ভাঙবে। গ্রামের সব বদমাস চোরাচুরিদের নিয়ে এসে আমার বাগানে দৌড়াদৌড়ি করবে। আমার এসব একদম ভালো লাগে না। দেখেছো তোমার মেয়ের কাজ? এই গ্রামের যাদের বাড়িতে ডালিম গাছ আছে প্রত্যেকে এসে আমার কাছে এভাবে বিচার দেয়। এসব আর ভালো লাগে না। আজও বাড়িতে আসুক, ওকে এমন ধোলাই দেব আর কোনোদিন কারো ডালিম গাছের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। শোনো শায়লা, তোমাদের কথা আর কাজের কোনো মিল নেই। মেয়েকে কেমন শিক্ষা দেবে এ আমার জানা আছে, তাই আমি তোমাদের উপর আর বিশ্বাস করি না। বৃদ্ধা শায়লা আর জসিমকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। ওদিকে রুহি ওর বন্ধুদের নিয়ে পুনরায় ডালিম বাগানে বসে পা দুলিয়ে দুলিয়ে ডালিম খেতে থাকে। আমাদের তাড়া করে বুড়িমার কি লাভটা হলো? আমাদের তো ধরতে পেল না, তার উপর আমরা আবার এসে ডালিম খেতে বসেছি। ঠিকই বলেছিস রুহি, বুড়িমা কেন এত কিপটামি করে তাই তো বুঝি না। ওসব বাদ দে তো, বুড়িমার কাছে ডালিম খেতে খুবই মজা। কি বলিস তোরা? হ্যাঁ রুহি, ঠিক বলেছিস। বুড়িমা যদি আবার আসে আর দেখে আমরা ডালিম গাছের ডালিম খাচ্ছি তাহলে লাঠি দিয়ে তাড়া করবে আবারও। করুক না তারা, সে কি আমাদের পিছনে দৌড়ে আমাদের ধরতে পারবে? হা হা হা। মনে তো হচ্ছে বুড়িমা বাসায় নেই। আজকে আমরা সবাই বাসায় যাওয়ার আগে 2 হাত ভর্তি করে ডালিম নিয়ে সবাই যাব। আর রাতের বেলা সবাই যখন ঘুমোবে তখন নিয়ে যাওয়া ডালিমগুলো আবার মজা করে খাবো। তাই চল, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়িতে ফেরা উচিত। রুহি এমনটা বলার পরে সকলে নিজের হাত ভর্তি করে ডালিম পেড়ে যে যার বাড়ির দিকে যাত্রা শুরু করলো। ওদিকে শায়লা লাঠি হাতে বসেছিল। সন্ধ্যা হয়ে গেছিল। ঠিক তখনই রুহি ছড়া কাটতে কাটতে হাত ভর্তি ডালিম নিয়ে বাড়িতে ফিরছিল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। রুহি দেখেও নিজে ওর মা লাঠি হাতে নিয়ে সামনে দাঁড়িয়েছিল। সারাদিন টোটো করে ঘুরে বেরিয়ে এই তোমার আসার সময় হলো? আজ তোর একদিন কি আমার একদিন। মা, মেরো না, মেরো না আমাকে। শায়লা রাগের বসে রুহিকে অনেক মারতে থাকে আর রুহি মার থেকে বাঁচতে দৌড়ে জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকে। বলেছিলাম মেয়েকে বুঝিয়ে বলো, তুমি তো শুনলেই না। এখন কোথায় খুঁজবো আমার মেয়েকে? আমার মেয়েটাকে আমি যদি খুঁজে না পাই তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। ওদিকে রাতের অন্ধকারে রুহি এক জঙ্গলের দিঘিতে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও কেউ আমাকে, আমি সাঁতার জানি না, কেউ বাঁচাও আমাকে। তখন সে জঙ্গলের দিঘির আশেপাশে কেউই ছিল না, তাই রুহিকে কেউ বাঁচাতেও পারেনি। আর রুহি দিঘির পানিতে ডুবে মারা যায়। ওদিকে একটানা রুহিকে খোঁজার পরেও পাওয়া যায় না, তাই জসিম রাগ করে শায়লাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার কথা শোনো, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কি খারাপ লাগছে না? আমাকে তুমি বের করে দিও না, আমাদের মেয়ে ঠিক ফিরে আসবে। শায়লা মেয়ে আর স্বামী সংসার হারিয়ে পাগল হয়ে যায়। ওদিকে রুহির অতৃপ্ত আত্মা থাকতে শুরু করে বৃদ্ধার সেই ডালিম বাগানে। রুহি, তার মানে তুই আমাদের রুহি? আমাদের তুই মাফ করে দে। আমি তোকে এতদিন না চিনে ভুল করে বাচ্চা ভূত বলেছি, আরো অনেক কিছু বলেছি। আমি কিছুই মনে করিনি। তোমার সব কথা শুনে আমার সত্যিই খুব খারাপ লাগছে রুহি। আমি তোমার জন্য কিছু করতে চাই। আমি শুধু চাই আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝি সব ঠিক হয়ে যাক, আর আমার মা আগের মতো আবার বাবার সাথে সংসার করুক। আমার মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা আমি যতদিন জানবো, যতদিন দেখবো, ততদিন কষ্ট শুধু পেতে থাকবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার এই কষ্ট থেকে একদিন ঠিকই মুক্তি দেব। পূরবী এমনটা বলে তখনই সুরভিকে নিয়ে তার বাবার কাছে চলে যায় আর রুহির বাবাকে রুহির ব্যাপারে সবকিছু খুলে বলে। সব শুনে রুহির বাবা কেঁদে ফেলে। রুহি, আমার আদরের মেয়ে এতদিন সব ছেড়ে চলে গেছে, আর আমি এতই দুর্ভাগা পিতা যে কেবলই জানতে পারলাম আমার মেয়ে নেই। চাচা, আপনি তো সবই শুনলেন।
তাহলে কি আপনি ওর কথা মতো এবার চাচিকে বাড়িতে ফিরে আনবেন? আমার মেয়ের জন্য আমি সব করতে রাজি আছি। জসিম শায়লাকে খুঁজে তার বাড়িতে নিয়ে এলো। তখনই সেখানে চলে আসে রুহির আত্মা। বাবা, মা, আমি তোমাদেরকে এভাবে একসাথে দেখতে চেয়েছিলাম। এ কি রে মা, তুই এসেছিস? তুই আমাদের সাথেই থাক, আমাদের ছেড়ে যাস না মা। আমার যে এবার মুক্তি বাবা, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আমাকে যে এবার যেতে হবে। এই বলে রুহির আত্মা সেখান থেকে চলে যায়। এরপর গ্রামবাসীরা রুহির এরকম মর্মান্তিক মৃত্যু আর তার পরবর্তী পরিস্থিতির কথা শুনে খুব কষ্ট পায়, আর বৃদ্ধাও নিজের ভুল বুঝতে পারে। কি ব্যাপার, এখনো মেঘাপুরীর কক্ষে দরজা বন্ধ কেন? উফ, এই মেয়েটাকে নিয়ে যে আমি আর পারি না। কাল রাতেই তো আমি এই মেয়েটাকে বলে রাখলাম যে আজকে আমরা পৃথিবী ভ্রমণে যাব। হিমনগর রাজ্যের রাজা যে আমাদের নিমন্ত্রণ করেছেন, কিন্তু এই মেয়ের তো দেখছি এখন পর্যন্ত ওঠার কোনো নামই নেই। যাই, আমি বরং গিয়ে মেয়েটাকে ঘুম থেকে জাগাই। মেঘা, মা মেঘাপুরী, ওঠো মা, আজ যে আমাদেরকে পৃথিবীতে যেতে হবে। হিমনগর রাজ্যে যে আমাদের নেমন্তন্ন আছে। আসলেই তো, আমি তো সেটা ভুলে গিয়েছিলাম। আপনি একদম চিন্তা করবেন না মাতা, আমি এক্ষুনি উঠে তৈরি হয়ে নিচ্ছি। আমি যে আজ প্রথমবারের মতো পৃথিবীতে যাব, আমার যে কি খুশি লাগছে না মাতা, সে আমি আপনাকে বলে বোঝাতেই পারবো না। আচ্ছা, সে তোমাকে আর বোঝাতে হবে না। তুমি এখন তাড়াতাড়ি করে তৈরি হয়ে আমাকে উদ্ধার করো তো বাপু। আমি চললাম আমার কক্ষে। পরিমাতা এবং তার মেয়ে যেমন পৃথিবীতে আসা নিয়ে আনন্দিত ছিল, ঠিক তেমনি হিমনগর রাজ্যের রাজা আর রাজকুমারীও পরীদের আপ্যায়নের ব্যবস্থা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা, পরিরাজ্যে চলে এলো বলি, তোর কি সব কাজ শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? পরীদের তো আবার ঠিক মতো আপ্যায়ন করতে হবে বল। যুগ যুগ ধরে যে পরীদের সঙ্গে হিমনগর রাজ্যের সুসম্পর্ক গড়ে উঠেছে, সেটা যে আমি কিছুতেই নিষ্ঠ করতে চাই না রে মা। বাবা, তুমি এত ভেবো না তো, আমি যে সব ব্যবস্থা করে রেখেছি। পরীরা আসবে বলে যে আমি নিজ হাতে সব তদারকি করেছি। সব ধরনের ভোজ প্রস্তুত, এবার শুধু ফুল আনতে হবে বাবা। ফুল দিয়ে যে আমি পরীদের স্বাগতম জানাবো বাবা। তবে বাবা, এবার আমি বাগানে যাই ফুল তুলতে। বাগানের তাজা তাজা ফুলগুলোকে তুলে আনি। এরপরে রাজকুমারী বাগানের দিকে যেতে থাকে। এদিকে পরিমাতা ও পরিরানী হিমরাজ্যে আসার জন্য বেরিয়ে পড়ে। আরে আরে বা, পৃথিবীর রাজ্যে ঘুরে বেড়াতে তো খুবই ভালো লাগে। আরে বা, আকাশটা কত সুন্দর! সত্যি মাতা, আমার যে খুব ভালো লাগছে। ইচ্ছে করছে সারা দিন আমি এভাবে পৃথিবীর আকাশে ঘুরে বেড়াই। সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে মেঘা, কিন্তু এভাবে আনন্দে মেতে থাকলে তো চলবে না। তুমি যে পরিমাতার কন্যা, সেটা তোমার চলাফেরায় বজায় রাখতে হবে। আর তোমাকে দায়িত্ব পালনেও সচেতন থাকতে হবে, কারণ তুমি যে হবে পরিরাজ্যের ভবিষ্যৎ পরী। সেসব কথা তো আমি বুঝতে পারছি পরিমাতা, তবে আপনি নিশ্চিত থাকুন আমি আমার যোগ্যতার সঠিক প্রমাণ দেব। কিন্তু মাতা, হঠাৎ করে এমন জোরে বাতাস বইতে শুরু করলো কেন? আর চারদিকে বা এমন অন্ধকার হতে শুরু করলো কেন? আরে আরে, আসলেই তো, এ তো মনে হচ্ছে ধোঁয়া চক্র। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি তবে কোনো ধোঁয়া কুণ্ডলী? একে কি কাণ্ড! পরিমাতা, পরিমাতা, পরিমাতা এভাবে ধপাস করে কেন পড়লো? পরিমাতা, একে কি? পরিমাতা তো দেখছি অজ্ঞান হয়ে গেছে, কিন্তু পরিমাতার সাথে তো ওনার মেয়েরও আসার কথা ছিল। হায় ঈশ্বর, কিভাবে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আমি বরং পরিমাতাকে নিয়ে প্রাসাদে যাই, তারপর যা হওয়ার হবে। কি ব্যাপারে মা, পরিমাতাকে তুই কোথায় পেলি? আর তাছাড়া পরিমাতাই বা এমন অজ্ঞান হয়ে আছে কেন? তাড়াতাড়ি গিয়ে গুরুদেবকে ডেকে আন মা।
আমি যে পরিমাতার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। না, কিছুতেই তো পরিমাতার জ্ঞান ফিরছে না। এবার আমি কি করব? কি করব আমি? তাছাড়া গুরুদেব তো আর আসছে না। আমি এসে গেছি বাছা, তুই আর একদম চিন্তা করিস না। আমি দেখছি পরিমাতার কি হয়েছে। একে কি পরিমাতা তো দেখছি কুচুটে রাক্ষসীর ধোয়া কুণ্ডলিতে পড়েছিল। এসব আপনি কি বলছেন কি গুরুদেব? আমি তো আপনার কথা আর কিছুই বুঝতে পারছি না। আপনি একটু খুলে বলুন তো, আসলে পরিমাতা আর হয়েছেটা কি? শান্ত হ বাছা, আমি শুধুমাত্র পরিমাতার শরীরের এমন কালো রং দেখে এসব কিছু আন্দাজ করেছি। এবার যে আমাকে ধ্যান করতে হবে, তবেই যে আমি আসল ঘটনা জানতে পারবো। সর্বনাশ হয়েছে রে বাছা, কুচুটে রাক্ষসী যে পরিমাতার কন্যাকে তুলে নিয়ে গেছে। আর কুচুটে রাক্ষসীর বিষাক্ত ধোয়ার কারণে পরিমাতার এমন অবস্থা হয়েছে, আর সে অজ্ঞান হয়ে গেছে। তাই এখন শুধুমাত্র পরিমাতার মেয়েই পারবে ওনার জ্ঞান ফেরাতে। তাই তো পরিমাতার কন্যা মেঘাকে রক্ষা করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু গুরুদেব মেঘাপরি এখন কোথায় আছে? আর কি করেই বা মেঘাপরিকে মুক্ত করা যাবে? বলছি বাছা, বলছি, মনোযোগ দিয়ে শোন। মেঘাপরীকে ওই কুচুটে রাক্ষসী আকাশে মেঘদ্বীপের মধ্যে বন্দি করে রেখেছে। আর তাই তো মেঘাপরীকে রক্ষা করতে হলে মেঘদ্বীপে যেতে হবে। কুচুটে রাক্ষসীকে বধ করতে হবে, তবে যে মেঘাপরী মুক্ত হতে পারবে। তবে গুরুদেব, আমি যাব মেঘাপরীকে রক্ষা করতে। আপনি শুধু বলুন আমি কি করে মেঘদ্বীপে যাব। এরপর গুরুদেব জাদু করে একটা মাদুর নিয়ে আসে, আর তার সাথে একটা তলোয়ারও নিয়ে আসে। এই মাধুরে উঠে বস বাছা, এই মাধুরী তোকে মেঘদ্বীপে নিয়ে যাবে। আর এই তলোয়ারটা তোকে ওই কুচুটে পরীকে বধ করতে সাহায্য করবে। তবে এবার তুই ঈশ্বরের নাম করে বেরিয়ে পড় বাছা। এ কি কাণ্ড! ডানা বাঁধা পরি ওই শয়তান কুচুটে রাক্ষসী তবে মেঘাপরীকে নিয়ে এসে এখানে এভাবে ডানা বেঁধে রেখেছে। এবার তো আমি মেঘাপরীকে এখান থেকে উদ্ধার করে নিয়েই যাব। এই, কে কে রে তুই? তুই কিনা আমার শিকারকে মুক্ত করতে চাইছিস? তুই কি জানিস আমি পরিমাতার মেয়েকে বন্দি করে রেখেছি? আর কেন এনেছি তুই কি সেটা জানিস? হ্যাঁ, আমি এই পরীকে আজ পূর্ণিমার রাতে বলি দেব। আর এই দুষ্ট পরীর রক্ত পান করে আমি মহা শক্তিশালী হব রে। আর তাই তো আমি তোর কুণ্ডলী তৈরি করে পরিমাতাকে অজ্ঞান করে পৃথিবীতে ফেলে দিয়েছি, আর মেঘাপরীকে এনেছি মেঘদ্বীপে। কিন্তু তোর এই মনোবাসনা কোনোদিনও পূরণ হবে না রাক্ষসী। তার আগে তো আমি তোকে ধ্বংস করে দেব। এসব কথা বলে রাজকুমারী কুচুটে রাক্ষসীর পেটে তলোয়ারটি ঢুকিয়ে দেয়, আর অমনি রাক্ষসী ধ্বংস হয়ে যায়। সাথে সাথেই মেঘাপরীর ডানা খুলে যায়। তুমি যে আমাকে জোর বাঁচালে রাজকুমারী, এবার তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। তা তো আমি নিয়ে যাবই, তুমি আমার সঙ্গে এই মাদুরে ওঠো। আমরা এবার একসাথে আমাদের রাজ্যে ফিরে যাব। আর তোমার মা যে আমাদের প্রাসাদেই আছেন। মাতা, মাতা, কথা বলুন মাতা, কথা বলুন। এই দেখুন মাতা, আমি এসেছি। মাতা, চোখ খুলুন। এভাবে হবে না মা, তুমি তোমার মাতার কপালে হাত রাখো, তবেই যে তোমার মাতার জ্ঞান ফিরবে। উফ, আমি কোথায়, আমি কোথায়? আর আমি ধোয়া কুণ্ডলী থেকে বেঁচে ফিরলাম কি করে? আমি আপনাকে সবটা খুলে বলছি পরিমাতা।
কি এত কিছু ঘটে গেছে! সত্যি রাজা রাজকুমারী, তোমরা যে আমাদের বড্ড উপকার করলে। আমি চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। সে তো আমাদের কর্তব্য। তবে এবার দয়া করে আপনারা আমাদের আতিথেয়তা গ্রহণ করুন।